সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফএসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে। আমরা জানি যে আজকেই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এই সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহ বলতে কাল এবং পরশু। আগামীকাল যদি ঘোষণা করা হয়, একান্ত যদি না হয় পরশু নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে, বহু আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর বাইরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন যে শুধুমাত্র বিএনপিরই ডিটেল প্ল্যানিং আছে, অন্য রাজনৈতিক দলগুলোর নেই। আর গতকাল জামাতে ইসলামের আমির বলেছিলেন যে যদি 200 আসনও তারা পান তাহলেও তারা জাতীয় সরকার গঠন করবেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, উনি সুপ্রিম কোর্টের আইনজীবী। জনাব শাহরিয়ার কবির, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। আরও উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ সম্পাদক G9। সায়ন্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি বলছিলাম যে নির্বাচন আসন্ন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলেই নির্বাচনের অন্য সব প্রক্রিয়া শুরু হয়ে যায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে শুনতে চাই, আসলেই কি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত? জাতি কি প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম। নির্বাচনের বিকল্প তো কিছু নাই। নির্বাচনের বিকল্প হলো এখন মৃত্যু। যদি মৃত্যু বেছে নিতে চান তাহলে নির্বাচন করেন না। আর যদি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, আমাদের 3টা ম্যান্ডেট ছিল। নাম্বার 1 সংস্কার, তারপরে ছিল বিচার এবং নির্বাচন। সো সংস্কারের জন্যে আপনারা অলরেডি দেখছেন জুলাই সনদ সাইন হয়েছে। সো এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সে বিষয়টাও কনফার্ম হয়ে গেছে, এবং সেটা গণভোটের মাধ্যমে হবে। এবং বাংলাদেশ জামাত ইসলাম শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে না, একই দিনে, এখন আর তো এগুলো নিয়ে কোনো কথা নাই, একই দিনে গণভোট। জামাতের পক্ষ থেকে 8 দলের পক্ষ থেকে ফরমালি এটা বলা হয়েছে যে আমরা যে কথাটা আমি আগের থেকেও বলে এসেছি যে হ্যাঁ, ডিফিকাল্টিস থাকলেও স্বার্থ ত্যাগ করতে হয়। আচ্ছা, তাহলে সংস্কার গেল। বিচার অলরেডি শুরু, বিচার তো আর একদিনে সব শেষ হবে না। সো এটা একটা চলমান প্রক্রিয়া। তাহলে থাকে হচ্ছে আপনার ইলেকশন। এখন এই ইলেকশনের কেন বললাম, ইলেকশন যদি আমরা না করতে পারি তাহলে মৃত্যু। কারণ কেউ না কেউ তো 2008-এর মতো একটা পরিস্থিতি তৈরি করতে চাবে, কেউ না কেউ একটা না চাইতে পারে না, চাবে। কেন চাবে এই কথাটা এই জন্য বলতেছি, 2008-09-এ যে মেকানিক্যাল করে এটা ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেই জায়গাতে কিন্তু আমরা 17 বছর সাফার করলাম। সো আমাদের এখন ভোট হতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে তার দায়বদ্ধতা থেকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয় সেটা রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে। কেন এই কথা বললাম? প্রশাসন এবং পুলিশ এখনও যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যায়নি। তাহলে কি আমরা এই দুটাকে ইস্যু বানিয়ে আমরা যাব না? না, তা হবে না। আমাদের রাজনৈতিক দলগুলোকে সেইভাবে স্টেপ নিয়ে যাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়, যাতে মানুষ এই হানা যে ভোট দিবেন, কিসে গণভোট দিবেন, এটা যাতে মানুষ দিতে পারে, সেই জন্যে সবাই মিলে একটা পরিস্থিতি তৈরি করা উচিত। আর একটা জিনিস আমি এখনও আমার মনে আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও বলেছিলেন কিন্তু জাতীয় সরকার গঠন করার কথা। আজকে জামাত সম্মানিত আমির জামাত ইসলামের উনিও বলছেন, কারণ আমরা একটা একতাবদ্ধ না হলে আজকে দেশটাকে যে অবস্থায় রেখে গেছে এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি মুক্ত হতে হয় এবং এই যে মিথ্যা রাজনীতি, অপরাজনীতি যেটা চলে এসছে, এ থেকে যদি মানুষকে মুক্তি দিতে হয় তাহলে এই নির্বাচনটা হবে হচ্ছে কিসের সত্যের আর মিথ্যার সংঘর্ষ। এখানে এই নির্বাচনকে আমি দেখি যে জুলাই সনদের বিজয় হচ্ছে সত্যের বিজয়, জুলাই সনদের বিজয় মানে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের পরাজয়।
তো সেই জন্যে এই ইলেকশনটা একটাই 53 বছরের মধ্যে একটা ভিন্ন রকমের ইলেকশন, এবং ইনশাল্লাহ সমস্ত রাজনৈতিক দলগুলো মিলেই এই ইলেকশনকে সফল করবে এবং যে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ মোকাবেলা করবে, এটাই আমার বিশ্বাস। জনাব সায়ন্ত, আপনার মূল্যায়নটা শুনি। নির্বাচনের জন্য জাতি কি প্রস্তুত? আপনি কি কোনো প্রতিবন্ধকতা দেখছেন? নির্বাচনের জন্য গোটা জাতি প্রস্তুত। জাতি বলতে আপনি নিশ্চয়ই মিন করেছেন ভোটাররা। ভোটাররা এক হলো নির্বাচনেরও ভোটাররা প্রস্তুত, নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুত, তারা নির্বাচন চায়। নির্বাচনের জন্য ব্যবসায়ীরা প্রস্তুত, তারা নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সরকারের অধীনে পরিচালিত দেশ সেটা চায়। নির্বাচনের জন্য বহির্বিশ্বের যারা বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু তারা প্রস্তুত এবং তারা এটা চায়। নির্বাচনের জন্য বাংলাদেশে সেনাবাহিনী যেভাবেই হোক এখন একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কারণ এই অনির্বাচিত সরকারের দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সমস্ত স্ট্যাবিলাইজেশনের জন্য সেনাবাহিনীকে মাঠে নামাতে হচ্ছে, তারা ব্যারাকে ফিরে যেতে চায়। সুতরাং তারা যেহেতু এখানে নির্বাচিত সরকার এলে ব্যারাকে ফিরে যেয়ে সেনাবাহিনীর যে সুনির্দিষ্ট যে দায়িত্ব আছে সেটা পালন করতে পারবেন, সুতরাং তারাও চায় নির্বাচন হোক এবং তারা ব্যারাকে ফিরে যাক, তাদের দায়িত্বে ফিরে যাক। ফলে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বাধাগ্রস্ত হোক এমন একটা শক্তি থাকতে পারে, সেটা হলো পতিত ফ্যাসিবাদ। আর যারা মনে করে যে নির্বাচনটা পেছালে আমাদের একটু সুবিধা হবে, মনে হয় বিএনপিকে আর একটু মানে তাদেরকে হিউমিলিয়েশন করতে পারবো, একটু তাদেরকে বিব্রত করতে পারবো, কিংবা আমরা প্রস্তুতির জন্য আরেকটু সময় পাবো, যদিও এই চিন্তার কোনো ভিত্তি নেই। না, তাইলে আপনার এই কথা সূত্র ধরে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে তারা একটু সময় পেলে, আপনি নিশ্চয়ই এখানে জামাতের কথা, এখন তো মাঠে প্রধান দুইটা দল বিএনপি এবং জামাত আছে, তো আপনি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী, ব্যারিস্টার শাহরিয়ার জামাতের একজন শুভাকাঙ্ক্ষী, এটা বলার অপেক্ষা রাখে না। যারা টেলিভিশন দেখেন তারা সবাই জানেন, আপনারা সরাসরি পদধারী কেউ না হলেও আপনাদের এই পরিচয়টা এইভাবে আছে। তো এখন জামাত বিএনপি পিছালে তাদের একটু সুবিধা হবে, তো বিএনপির অসুবিধাটা কোথায় হবে? মানে আরেকটু হিউমিলিয়েট করতে চায়, এই কথাটা যে আপনি বললেন, কোথায় হিউমিলিয়েট করা, কেন আপনারা হিউমিলিয়েটেড হবেন, একটু যদি এক্সপ্লেন করেন। প্রথম কথা হলো, আপনি সম্ভবত এই অনুষ্ঠানের কিছু ভিউয়ার বেশি হোক সেটা চান, যে কারণে এখানে যেহেতু জামায়াতের শুভাকাঙ্ক্ষী একজন আছেন এবং বিএনপি শুভাকাঙ্ক্ষী, এই জন্য অবশ্যই আপনার রাজনৈতিক বিশ্লেষণ এবং আপনাদের অবস্থান থেকে নিরপেক্ষভাবে একটা বিশ্লেষণ করবেন। অবশ্যই ইস্যুটাকে আপনি জামাত ভার্সেস বিএনপি করে দিলেন না, কিন্তু সেই রকম না। নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে এসে এনসিপির নেতারাই তো প্রথম বলল যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এখন সংকটাপন্ন, তার জীবন সংকটাপন্ন, সে কারণে বাংলাদেশে রাজনীতি স্থিতিশীল নয়। তো বাংলাদেশে এই রাজনীতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত, না হলে যেন তফসিল ঘোষণা তারিখ পেছানো হয়। এই দাবি তো জামাত করেনি, এই দাবিতে অন্য কোনো দল করেনি। কিন্তু এটা তাদের একটা গুড গেস্টারও, তো এইভাবে তো আপনারা পজিটিভলি দেখতে পারেন, আপনারা কেন এটাকে নেগেটিভলি দেখবেন? এনসিপি জেস্টার হোক আর যেই জেস্টারই হোক, পেছানোর কথা প্রকাশ্যে তো এনসিপি বলেছে। সুতরাং আপনি এখানে এনসিপির নামে না এনে জামাতের নামে আনলেন বলে আমি বললাম যে সম্ভবত শাহরিয়ার বাইরে আমি কিছুক্ষণ ঝগড়াঝাটি করি, এর ভিউয়ার বাড়ুক, এরকম ইচ্ছা আছে কিনা জাহেদ ভাই। এনিওয়ে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, সেটা হলো বাংলাদেশের বড় রাজনৈতিক যারা আলোচনায় আছে এমন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিএনপি হচ্ছে সেই দল যারা গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ পরাজিত হওয়ার পরে 3 দিনের মাথায় নির্বাচন দাবি করেছে, যারা 90 দিনের মধ্যে নির্বাচন প্রথমে দাবি করেছে, তারপরে যৌক্তিক সময়ে দাবি করেছে, তারপর ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারপর প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডন বৈঠকের পরে তারা সব দলের প্রতি সম্মান রেখে মাঝামাঝি একটা সময়, যে ডিসেম্বরও না জুন জুলাইও না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এটা একমত হয়েছে। এবং এ পর্যন্ত বিএনপি কোনোদিন
নির্বাচন পেছানো বা নির্বাচন না হওয়ার পক্ষে তাদের দলগত অবস্থান প্রকাশ করেনি। কিন্তু জামায়াত ইসলাম এবং এনসিপি এর পরের দুইটা দল হিসেবে তো ট্রিট করছে সরকার, যে সরকার যেখানেই বিএনপিকে ডাকে মনে হয় যে এরে না ডাকলে এরা মনক্ষুণ্ণ হবে, ওরে না ডাকলে ওরা মনক্ষুণ্ণ হবে, তখন অন্তত তিনটা দলকে ডাকে এর বিএনপির সঙ্গে জামায়াত এবং এনসিপি। বাকি দুইটা দলের কিন্তু এরকম অসংখ্য নজির আছে, তারা নির্বাচনটা আরও দীর্ঘায়িত করতে চেয়েছে। এখনো কি আপনি এই অভিযোগ করবেন? এখন এই অভিযোগ করব না, কারণ ওই যে আমার বক্তব্যের শুরুতে বলেছি, বাংলাদেশে এই নির্বাচনের বা বাংলাদেশের গণতন্ত্রের বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা স্টেক হোল্ডার, দেশি এবং বিদেশি, সবাই যখন নির্বাচন চায়, তখন এরা যদি ক্রমাগত নির্বাচন পেছানোর দাবি করতে থাকে, তখন এরা জনবিচ্ছিন্ন হবে এবং বিতর্কিত হবে। তখন তারা এখন আর প্রকাশ্যে নির্বাচন পেছানোর কথা তাদের পক্ষে সম্ভব না বলা, সেই জন্য তারা অজুহাত খুঁজে। সেই অজুহাত হিসেবে কখনো আনে যে গণভোট আগে দিতে হবে, কখনো আনে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে আগে, কখনো আনে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে, নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, পরিবেশ তৈরি করতে হবে, কখনো বলে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টা সামনে আনে, মার থেকে মাসির দরদ বেশি, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করে। ফলে প্রকাশ্যে বলবার মতো সেই সিচুয়েশন তাদের নাই, কিন্তু তাদের কার্যক্রমে এবং সমালোচনা, আলোচনা, কথাবার্তায় বোঝা যায় যে তারা নির্বাচনটা পেছাতে চায়। আপনাকে এখানে থামাতে হচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যে সমস্ত অভিযোগ ডাক্তার সায়ন্ত নিয়ে আসলেন, যে আপনারা একসময় প্রকাশ্যেই নির্বাচন পিছানোর ষড়যন্ত্র মানে কথা বলতেন, এখন এটা ষড়যন্ত্রের পর্যায়ে অনেকটা কিংবা গোপনে আপনারা করেন, বিভিন্ন অজুহাত তুলেন, কখনো বলেন আগে গণভোট, কখনো বলেন লেভেল প্লেয়িং ফিল্ড, কখনো খালেদা জিয়ার স্বাস্থ্য। আসলে কি? প্রথম কথা, বাংলাদেশ জামাত ইসলাম জীবনে খালেদা জিয়ার স্বাস্থ্যের কথা বলেনি, বরং সবসময় এনসিপিটা বলেছে। সেজন্য এনসিপিকে এটা আলাদা করে ফেলে দিই। প্রথম কথা হচ্ছে, শান্ত ভাই যে কথা বললেন, আজকে ইলেকশন হবে এবং ইলেকশনটা ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে। এখন আর ডিলে করতে চাইছে কি চায়নি এই বিতর্ক এখন কিন্তু অবান্তর। তারপর যেহেতু উঠছে সেজন্য বলে দিচ্ছি। প্রথম কথা হলো যে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কোনো সরকারই ছিল না, তখন 3 দিনের মধ্যে ইলেকশন দেওয়া, এটা একটা পলিটিক্যাল ব্লাফ। সেকেন্ড যে জিনিসটা, আমিরে জামাত প্রথম লোক বললেন রোজার আগে ইলেকশন হতে হবে। এটা কিন্তু তারেক জিয়া, সম্মানিত ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার সাথে ইউনূস সাহেবের বৈঠকের আগে। আপনারা যদি পেপার পত্রিকা সব জায়গায় দেখেন, প্রথম হচ্ছে জামাত ইসলামের আমির, উনি বলছেন। দ্বিতীয় যে কথাটা বলছে, আমরা জুলাই সনদ চেয়েছি এবং জুলাই সনদ আমরা বারবার বলেছি যে জুলাই সনদটা গণভোটের ভিত্তিতে হতে হবে। এবং এখানে মনে হয় যে আই এম দ্য ফার্স্ট ম্যান যে এই কথাটা বলছিলাম যে গণভোট এবং ইলেকশন একই দিনে দেন, কারণ ভোটার টার্ন আউট দুইটা কোনোদিন আমাদের গণভোটে বেশি হয় না, এবং নির্বাচন হলে বেশি হওয়ার সুযোগটা থাকবে। এবং বেশি না হলে পারসেপশনটা কি হবে, একজন তো বসেই আছে, সে পরে তুলবে 30% যদি হয়, তাহলে বলবে 70% লোক তো ওটা চাইনি। সো এই বিতর্ক থেকে যাতে আমরা সরে আসতে পারি, সেই জন্য আই এম দ্য ফার্স্ট ম্যান, আমাদের যে সংস্থা ছিল সেন্টার ফর সিভিল রাইটস, তার ইয়াতে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে আমরা বলা হয়েছিল এটা। দ্বিতীয় কথা, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। এখানে 2টা ভোট 2 দিনে করতে গেলে যে টাকার দরকার হবে, সেটার টাকাটা বোধহয় হবে না। তৃতীয় যে কথাটা আমরা বলছিলাম যে দেখেন, ধরে নেন কথার কথা 3টা পুলিং স্টেশনে ভোট বন্ধ হয়ে গেল, তাহলে গণভোটের রায় ডিক্লেয়ার হবে কিভাবে? এটারও সমাধান সেদিন দিয়ে দিয়েছিলাম। 3টা জায়গায় 25,000 ভোট আছে। না, এটা তো একটা স্বীকৃত সিস্টেম আছে, এটা নিয়ে সেটাও না, ওটাও সমাধান বলতে 25,000 ভোট আছে। আপনার হার নার মধ্যে পার্থক্য হচ্ছে 5 লাখ, তখন এই 25,000 কি ইম্যাটেরিয়াল হয়ে যায়। তাদের মানে একটাই সমস্যা, প্র্যাকটিক্যাল সমস্যাটা কি ছিল, ভোট গ্রহণের টাইমটা সকাল থেকে বিকালের মধ্যে হলে সেই, এবং পুলিং বুথ যদি বেশি না হয়,
তাহলে মানুষের ভোট দিতে সময় বেশি লাগবে। সেই জন্যই বলা হয়েছিল যে গণভোটটা আগে দাও। কিন্তু একটা কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কিন্তু আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, এখানে কিন্তু জামাতের পক্ষ থেকে যদি আমি কথাটা বলি, তারা কিন্তু স্পষ্টভাবে খালি এইটার জন্য বলেন নাই, তারা বারবারই বলছেন যে গণভোটটা আগে না হলে এটা লেজিটিমেসির কথাটা আনছেন, ওটা আনতেছি এবং এটার কাউন্টার হিসেবে আনতেছি আপনাকে। সো গণভোটের আর একটা কথা ছিল যে আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখেন, 90 সালে 3 দলীয় রূপরেখা বাস্তবায়ন হয়নি, কিন্তু একমাত্র পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছাড়া অন্য কোনোগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি। ঠিক সেরকম আমাদেরকে 96 সালে যারা মানে বিল, সবগুলো বিরোধী দল বিল দিয়েছিল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা কিন্তু তার জন্য কিন্তু আন্দোলন করতে হয়েছে। সো আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু আমাদের একটা আস্থাহীনতা সবসময় কিন্তু কাজ করছে। সো এবার জুলাই সনদের প্রথম কাজটা হলো জুলাই সনদের ভিত্তিটা কি হবে, সেই ভিত্তিটার কথা কেন বলা হলো, এই দেখেন আমরা এটা বোধহয় গত সপ্তাহে রায়টা হলো অ্যাপিলেট ডিভিশন থেকে, যে এই সরকারের স্ট্যাটাসটা কি, এই সরকার কি 106-এর সরকার, এই সরকার কি ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার, এই সরকারের আইনগত ভিত্তিটা কি, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো নাই, 2/3 কনস্টিটিউশন ইজ ইনঅপারেটিভ। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলাম যখন বলতেছে যে একটা কিছুর ভিত্তিতে তো আপনি ইলেকশন করেন আর এই সরকারের লেজিটিমেসি দেন, আরও একটা জিনিস রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আপনি যদি পরবর্তী পার্লামেন্টে পাস করেন সেটাও নাল অ্যান্ড ভয়েড, কারণ আগে 5th আর 7th অ্যামেন্ডমেন্টে নাল অ্যান্ড ভয়েড কি করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, আপনি তো ওই রাস্তাতে সেটা তো আপনি কেন 11th অ্যামেন্ডমেন্টে তো এটা করা হয়েছে, জাস্টিস শাহাবুদ্দিন যখন আসছেন রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এটা করা হয় নাই, না এটা তো করা হয়েছে। আর নাল এন্ড ভয়েড করার যদি আপনার ইচ্ছা থাকে, আপনি যদি কোর্ট আপনার অধীনে নিয়ে নেন অ্যাপিলেট ডিভিশন, তাহলে তো আপনি যে কোনো কিছুই করতে পারেন। না, আপনি আজকে পর্যন্ত যা করছেন সেটা করা যাবে না নাল এন্ড ভয়েড। এবার আপনাকে একটু বলে দিই, এই 11th অ্যামেন্ডমেন্টের কথা নিয়ে আসলেন, 11th অ্যামেন্ডমেন্ট কিন্তু কনস্টিটিউশনের মধ্যে থেকে হয়েছে কিরকম দেখেন, যেদিন এরশাদ সাহেব 6 তারিখে পদত্যাগ করবেন 6 ডিসেম্বর, প্রথমে কিন্তু মওদুদ সাহেব পদত্যাগ করলেন, ঠিক ছিল, কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন যে আবার ফিরে যাবে সেই জায়গা না, সেই জায়গার কথা আমি বলছি না, আমি বলতেছি যে সরকারের তো চিফ জাস্টিস হিসেবে শাহাবুদ্দিন সাহেব অ্যাজ এ প্রেসিডেন্ট, তার লেজিটিমেসি নিয়ে তো কোনো কোশ্চেন ছিল না। প্রশ্ন হচ্ছে ওনার যে পার্সোনাল দাবিটা ছিল যে আমি এখানে ইলেকশন করে দিয়ে আমি আবার কোথায় ফিরে চলে যাব, আমি আবার আমার চিফ জাস্টিস শপথে ফিরে চলে যাব। সো দ্যাট ইজ ভেরি আনইউজুয়াল, সেই জন্য কিন্তু 11th অ্যামেন্ডমেন্ট পাস হয়েছে। না, চিফ জাস্টিস রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন এটা তো আমাদের কনস্টিটিউশনে ছিল না, এটাও ছিল না। না না, মওদুদ সাহেব রিজাইন করার পর উনি যে প্রেসিডেন্ট হলেন সেদিন থেকে তো উনি আর চিফ জাস্টিস নাই। হ্যাঁ, আপনি আবার একটা জিনিস প্রেসিডেন্ট যে হলেন সেটাও কিন্তু ভূতপূর্ব দিয়েই করতে না না, কেমন করে করতে হবে? আপনি তো ভাইস প্রেসিডেন্ট হিসাবে মওদুদ সাহেব রিজাইন করলেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ পড়লেন কে? শাহাবুদ্দিন সাহেব। কনস্টিটিউশনে কি ছিল, প্রেসিডেন্ট সাহেব না থাকলে তখন ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে অ্যাক্টিং প্রেসিডেন্ট। যে এরশাদ সাহেব কি করলেন, রেজিগনেশন দিলেন, সঙ্গে সঙ্গে শাহাবুদ্দিন সাহেব হয়ে গেলেন অ্যাক্টিং প্রেসিডেন্ট। ওই যে দেখবেন শাহাবুদ্দিন সাহেব সব জায়গায় লেখা আছে হি ইজ দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট। এখন যে জায়গাতে যাচ্ছিলাম যে গণভোটের দাবিটা এই জন্য ছিল, আজকে এই কথাগুলো এখন অবান্তর। কিন্তু এনসিপি নিয়ে আমার খালি একটা কথা বলি, এনসিপি থেকে যারা যে ছাত্ররা আমাদের এই 36 জুলাই কিন্তু আমাদের সবার, এটা কোনো পার্টিকুলার দল বা কারণ, এবং এই ছাত্রদের কাছে কিন্তু এদেশের মানুষের একটা বিরাট আশা ছিল। এবং আপনি কিন্তু খেয়াল করবেন এনসিপি শুরু হয়েছে যেদিন থেকে বা এই ছাত্র মানে অভ্যুত্থানের ফসল থেকে যখন শুরু হয়েছে, তার 2/3 কিন্তু আজকে এনসিপির সাথে কোনো সম্পর্ক নাই। এই ছেলেগুলো রিজাইন করতে করতে আজকে এমন একটা জায়গায় চলে, অনেকগুলো গ্রুপে ভাগ হয়ে গেছে, তারা খালি গ্রুপে না, আপনি 2/3 মধ্যে দেখবেন যে এর সাথে নাই। সেকেন্ড কথা হলো, আপনি ওয়াচডগ হিসাবে ছেলেগুলোকে কি পাঠালেন, ওখানে সবাই মিলে বললো তোমরা ছাত্ররা হিসাবে থাকবা, যে এই মানুষগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা তুমি হুইসেল ব্লাওয়ার হবা। তোমাকে তো বাবা হাঁস খাওয়ার জন্য আর খাসি খাওয়ার জন্য ওখানে পাঠায়নি, তোমার ব্যাংক অ্যাকাউন্টে শত শত কোটি টাকা আসবে এজন্য তো তোমাকে পাঠায়নি, তোমার বাবা ওখানে যে রাস্তার কন্ট্রাক্টারই নিবে এজন্য তো পাঠায়নি, তুমি যে পার্টিকুলার জায়গাতে ইলেকশন করতে যাও সেই জায়গাতে তুমি বরাদ্দ বেশি দিবে এই জায়গাতে। তাহলে মানে কি, তুমি তোমার চরিত্রকে রাখতে পারোনি, তুমি নিজেই কি করলা, এই আমার 36 আন্দোলনের সাথে তুমি কি করলা, তুমি নিজেই বিশ্বাস ভঙ্গ করলা, সেই জন্য আজকে তোমার জনপ্রিয়তা তলানিতে চলে গেছে। আজকে যখন আপনার জনপ্রিয়তা তলানিতে, মাঝে মধ্যে আরেকটা কথা আপনাকে আমি একটু ধরিয়ে দিই আপনার ইয়েতে, যে মাঝে মধ্যে এনসিপি থেকে বলা হয় তারা আমাদের কেউ না, এনসিপির কেউ না। আচ্ছা, যদি অন না এটা কিন্তু বলা হয়েছে, খুবই ভালো কথা বলা হয়েছে। তাহলে ওই দিন কিন্তু 8 তারিখে কিন্তু এই সমস্ত ছাত্ররা মিলে নাম দিছিল 3 জনের, নাহিদ,
এদের 3 জনের নামই দিছিল। এবার আরো একটা জিনিস বলেন, আমেরিকা তো ভিডিও তো মুছে যায় না, এই গণবিপ্লবের মহানায়ক বলে ইউনূস সাহেব কাকে পরিচয় করে দিলেন? অবশ্যই মাহফুজ সাহেবকে দিয়েছিলেন, এবং সবচেয়ে বড় মাস্টারমাইন্ড বলছেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় সমস্যাটা কি, এনসিপি নিজেকে হঠাৎ করে কিংস পার্টি ভাবা শুরু করে দিল বলে তাদের এই অবস্থা। তারা যদি মাটি ও মানুষের মনোভাব বুঝতে পারতো, দেখেন তারা আজ পর্যন্ত জুলাই সনদ সাইন করেনি। আমার কথা হলো এনসিপি তো মানুষের যে সমস্ত মানুষের তো একটা উইক পয়েন্ট ছিল এদের প্রতি। এরা যদি বলতে পারতো আমরা দেশকে এইভাবে চেঞ্জ করব, আমরা গেলে ট্যাক্স কমায় দেব, আমরা যাদের 2টা গাড়ি আছে তার ডবল ট্যাক্স করে দেব, যারা বড় লোক তাদের বেশি বেশি ট্যাক্স দেব, গরিব মানুষের জন্য আমরা এই সুবিধা দিব, এই রাজনীতি যদি তারা করতো, গণমুখী রাজনীতি, তাহলে আমার আর শান্ত ভাইয়ের আজকে এই কথাগুলো বলতে হয় না। বরং তারা নাকে নিজেদের ওয়েল ইওর অন মেশিন বলে না, এনসিপির উচিত। কেন এই কথাটা বললাম, এই যে আজকে এই ছেলেটার নাম কি, যাই হোক আমরা কারণ নাম না হয় নাই বললাম, অনেকেই বলছে এনসিপি, আমি এই এনসিপি বলতে নারাজ। কারণ কি, এখানে যে যে দিচ্ছে একই দিনে 3 জন 3 রকম স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে আপনি কিভাবে একই দলের 3 জন যদি 3 রকম স্টেটমেন্ট, দলের পলিসিটা কি এটা, তাহলে আপনি কি এটা কি দল ওন করে না ওনাদের পার্সোনাল স্টেটমেন্ট? আপনি এই জিনিসটাই দেখেন যে এই নাসির, ধরে নাসিরউদ্দিন একটা স্টেটমেন্ট দিচ্ছে, আবার আর একদিকে তাদের সেক্রেটারি এক স্টেট, 2টা সাংঘর্ষিক, তাহলে তো দলের স্টেটমেন্ট হবে না। দলের স্টেটমেন্ট হবে, দলের একজন মুখপাত্র থাকবে। হু ইজ দ্য মুখপাত্র? তো এনসিপিকে নিয়ে আমার ধারণা না, এদেশের মানুষই সমস্ত বিশ্ববিদ্যালয়তে যেমন উত্তর দিচ্ছেন ওখানে উত্তর দিবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই ছেলেগুলোকে সমস্ত মানুষ চাইছে, আমি নিজেও চাই, আমি সত্যি কথা বলতে চাই, আমি নিজেও চাই, যেমন আমি আপনার মাধ্যমে বলতে, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের আলাদা একটা সিম্পেথি তরুণ সমাজের প্রতি ছিল, আছে, কিন্তু এটা কতটুকু আছে এটা হয়তো বিতর্ক হতে পারে। এই জায়গাতে হচ্ছে না, আমরা বলতেছি যে যেটা ছিল বা এখনো আছে সেই জায়গাটাতে তোমরা তোমাদের জায়গাটাতে রাখতে পারছো না, কারণ আমরা তো রিটায়ার করার সময় তোমরা তো আসবে এই জায়গাতে, তো তোমরা তো আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যে গড়ে তোলার জন্য তোমরা যেটা করার কথা সেই জায়গাতে তোমরা এখন করতেছো কি, যে ওই সুই বলে চালন তোমার পিছনে। যে আপনি দেখেছেন যে গতকালকে এবং আজকে একটি জরিপ প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়, এবং এই জরিপে বিএনপি এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান উঠে এসছে। তো এইখানে একটা বিষয় যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, এখানে একটা জায়গায় বলা হয়েছে যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে আর ডাক্তার শফিকুর রহমান, দুইজনের পার্থক্যটা অনলি 5%, একজনের 37 আরেকজনের 32। আপনি কিভাবে দেখেন এই জরিপটাকে? আরো অনেক বিষয় এখানে আছে, অন্য বিষয়গুলো আপনি আলোচনায় আনতে পারেন, আমিও আলোচনায় নিয়ে আসতে পারবো। এই জরিপের আগে আমি আমার একটা অবজারভেশন দেই, সেটা হলো গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়া উচিত কি না, এই বিষয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মত ছিল যে একই দিনে হওয়া উচিত, এবং কেন উচিত সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি জামায়াতের ওয়েল উইশার এবং জামাতের পক্ষ নিয়ে সবসময় কথা বলেন, মতামত দেন, তারপরও তার সমর্থিত এই দলটি যে তার থেকে পিছিয়ে আছে এটা স্পষ্ট। না 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 ভাই, এটাকে এইভাবে বলা যাবে না ভাই, এটা একটি রাজনৈতিক দল যখন একজন তার দলে, ওই দলের সমর্থিত একজন ব্যক্তির থেকে পিছিয়ে থাকে, এইটা ওই দলের জন্য একটা ভাবনার বিষয়, তাদের ভাবতে হবে যে তাদের আরো ক্রিয়েটিভ পলিটিক্সে আসতে হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন যে সঙ্গত কারণেই জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে উচিত, এবং অনেক দিন আগে থেকে বলছেন। উনি একটা ভালো পরামর্শ, উনি যে দলকে ভালোবাসেন সেই দলকে একটা ভালো পরামর্শ দিতেই পারেন, ভেরি গুড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সাজেশন। কিন্তু জামায়াত ইসলাম তারপরও অন্য কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে মাঠে আন্দোলন করেছে আগে গণভোট। কিন্তু আগে গণভোট হলে যে ভোটাররা কেন্দ্রে যাবে কিনা, কত শতাংশ ভোট পড়বে, ব্যয় কত হবে, ওর আফটার ইফেক্ট কি হবে, এই বিষয়টি জামায়াত ইসলাম ভাবতেই পারেনি, যেটা ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছেন। এটা তো নির্বাচনী কৌশল হতে পারে, সেইজন্য রাজনৈতিক দলকে তো অনেক কৌশল গ্রহণ করতে হয়। সেইজন্য আমি বলছি যে একটি রাজনৈতিক দল এই যুগে যখন একদম তার সমর্থিত একজন, তাদের দলের প্রতি অনুগত একজন ব্যক্তির থেকে পিছিয়ে থাকেন, তাদেরকে আধুনিক চিন্তা চেতনার রাজনীতি নিয়ে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। এইবার আসেন আপনি জরিপ নিয়ে। জি, সাম্প্রতিককালে 2টা জরিপ আলোচনায় এসেছে, একটা IRI
আইআরএর জরিপ, আর একটা যেটা ওয়াশিংটন ভিত্তিক এবং রিপাবলিকান যে রিপাবলিকান দলের আর ফাইন্যান্স। একটা হচ্ছে প্রথম আলোর জরিপ। জি, এই দুইটা দলের জরিপে কিন্তু জামায়াতের অবস্থান অপরিবর্তিত। অপরিবর্তিত কিভাবে? আইআরআই এর জরিপে বলেছে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বা যে বিজয়ী হওয়ার সম্ভাবনা এরকম কথা বলেছেন 30%, আর জামায়াত ইসলামীর পক্ষে বলেছে 26%, 26%। আর প্রথম আলোর জরিপে জামায়াত ইসলামের ওই 26 হচ্ছে, বিএনপির পক্ষে 66 হয়েছে। আচ্ছা, এই জরিপে আপনার কাছে আমি আবারও আসবো, একটু ঘুরে আসবো, একটু শাহরিয়ারের কাছে আমি শুনবো আপনার কথা। শাহরিয়ার ভাই, আপনার কাছ থেকে জাস্ট এখানে মাঝখানে একটা মিনিট, উনি একটা কথা বলছেন যে দুইটা সংস্থার যে জরিপ, এই দুইটা সংস্থার জরিপে জামাতের এবং বিএনপির অবস্থানটা প্রায় একই আছে। আপনার মূল্যায়নটা কি, আপনার কাছে কি ধরা পড়ছে, এর মধ্যে কোনো ডিফারেন্স ধরা পড়ে? আচ্ছা, প্রথমে ভাইয়ের যে আমি আসবো সায়ন্ত ভাই আপনার কাছে, আবার আসবো। ভাই যে প্রশ্নটা করলো এটার একটু উত্তর দিতে হবে। প্রথম কথা হলো শান্ত ভাই তো খুবই বুদ্ধিমান, আর আমরা সহজ সরলভাবে কথা বলে দিই। জামাত ইসলামের মানুষ সহজ সরল, ওই জন্য ওনারা অত প্যাচগোজ বোঝেন না। ওই জন্যে ওনারা হয় কি, শোনেন, নবী করিম ইসলামকে যখন এটা গল্প দিয়ে বলি, আবিসিনিয়ায় যখন গেলেন তখন বললো যে ইসলামের কথা, তখন ওই বাদশা জিজ্ঞাসা করছেন কারা বেশি গেছে, বলে গরিব মানুষরা। সহজ সরল লোক বেশি গেছে না জ্ঞানী লোক বেশি গেছে? সহজ সরল বেশি লোক গেছে। তা আমি ওইখান থেকেই মনে করি বাংলাদেশ জামাত ইসলামের যে লোকগুলো বেশিরভাগই গরিব মানুষ এবং সহজ সরল, সেজন্য এত প্যাচ গোজ বোঝে না। সেজন্য আমি ওই প্যাচের মধ্যে পা দিয়ে ফেলে দিছি বলে মনে হচ্ছে, কিন্তু আসলে জিনিসটা তা না। কথা হচ্ছে আমার সম্মানিত আমিরে জামাত, আল্লাহ ওনাকে নেক হায়াত দাস করে, উনি যা বোঝেন আমার আরও 10 বার জন্মাতে হবে। কেন বললাম এই কথা? যে আমি একদম সহজভাবে বললাম যে আমি যখন এই কথাটা বলছিলাম যে গণভোট একই দিনে দিতে হবে, তখন আমি সাথে সাথে এটাও দাবি করছিলাম জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, জুলাই সনদ যদি বাস্তবায়নের প্রক্রিয়া যদি অ্যাকসেপ্টেড হয়, তাহলে এটা করা যেতে পারে। আর যেটা বললেন জামাত ইসলাম 84 সালে বলছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা, যেটা বিএনপি বুঝছে হচ্ছে 96 সালে। ঠিক সেরকম আমরা যখন গণভোটের কথা আমাকে যদি ধরে নেন বলছি, সেটা বিএনপির বুঝতে আরও 4 মাস লাগছে। আর জামাত ইসলাম প্রথম থেকেই গণভোট বলছে, সেটাকে আমি সমর্থন। জামাত ইসলাম যেটা বলছে সেটাকে আমি ওন করে বলছি। দিন কিভাবে হবে, কোন দিন হবে, সেটা নিয়েও জামাত ইসলাম এখানে স্যাক্রিফাইস করছে। এবং এখানেও বলে দিই, যেহেতু আমাদের একটা ভোট হওয়া দরকার, সেই কারণে, না হলে একই দিনে আপনি গণভোটটা, রেফারেন্ডামটা জিয়াউর রহমান আগে করছে রেফারেন্ডাম, তারপর পার্লামেন্ট ইলেকশন, এরশাদ সাহেব আগে রেফারেন্ডাম করছে, তারপর পার্লামেন্ট ইলেকশন করছে। আপনি পৃথিবীর এমন কোনো দেশ দেখাতে পারবেন না বিপ্লব উত্তর একটা দেশে বা গণঅভ্যুত্থানের পরে আগে রেফারেন্ডাম হয়ে তার পরিপ্রেক্ষিতেই কি হতো, ইলেকশন হতো। সেই কারণে আমি বলতেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলছি, ওই যে বন্যা ঝড়ে বগ মরলো, ফকিরের কেরামতি বাড়লো, তা আমি এই কথাটাই ওইভাবে বললাম। এটা আমার ভাই ওটাকে ওই ঝড়ে বগের মধ্যে ফেলাই দিচ্ছে। তো যেটা জরিপ নিয়ে, এই সুনির্দিষ্টভাবে জরিপ নিয়ে আপনার মূল্যায়নটা কি? যেটা সায়ন্ত ভাই বলছিলেন যে আগের জরিপ আর এই জরিপের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। আমার কাছে প্রথম কথা হলো, প্রথম আলোর জরিপ বিশ্বাস করছেন তো আপনি মরছেন। আবার বলে দিচ্ছি, প্রথম আলোর জরিপ যদি এই দেশের মানুষ বিশ্বাস করে তাহলে মরে গেছে। কারণ প্রথম আলো ইন্ডিয়ার প্রেসক্রিপশনে করে, এটা সবাই জানে। 2008 সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে সেটা প্রথম আলো গংগ্রাই করছে। হয়তো এতদিন কেউ বলতে পারেনি, আমি সরাসরি বললাম। ওনারা যদি এখানে আজকের জরিপটা, প্রথম আলোর এই জরিপটা কোথায় আপনি মানে বলতেছি আপনাকে, বলতেছি কেন এই কথাটা বললাম সেটা বলতেছি। ওনারা কতজন লোকের উপর জরিপ করছে সংখ্যাটা দেখেন, 1300 প্লাস। কত লোক আমার দেশে? 16 কোটি। এটা কি হাস্যস্কর? এই 1300 লোককে উনি পাইলেন কত? ওনার অফিসে স্টাফই তো 1300। তোর 1300 স্টাফকে শিখাই দিছে, বাবা এক কাজ কর, ওই আড়াই যাই বলছে ওটা জামাতের রেখে দে, আর বিএনপিটা এটা বাড়ায় দে। এই কাজই তো করছে তারা এতদিন সারা জীবন তো এই কাজই করে গেল। আপনারা বলতেছেন যে কেন আমি বললাম যে প্রথম আলোর কাজটা কি? প্রথম আলোর কাজটা হচ্ছে যখনই দেখবে যে বিএনপি জামাত এক জায়গায় হয়েছে, দেশের ভালো হচ্ছে, তখনই বিভেদ সৃষ্টি করো। তখনই কি করতো, যেখানে বাংলাদেশের, যেখানে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত, সেখানে তারা আপোষ করে। যেখানে মুক্তিযুদ্ধের কথা আসে, যেখানে বাংলাদেশ জামাতের কথা আসবে, ইসলামের কথা আসবে, তখনই তাদের গায়ে আগুন ধরে দেওয়া হয়। কেন আমি এখন বলি,
পছন্দের কথা আর কি বলছে, জামাতকে পছন্দ করে 53% লোক, বিএনপিকে পছন্দ করে 51% লোক। আপনি একটু আগে বললেন 5% হচ্ছে ডিফারেন্স, 5% হচ্ছে ডিফারেন্স জামাতের আমিরকে এবং ইয়াকে। একটা জিনিস দেখেন, জামাতে ইসলাম হচ্ছে আদর্শ ভিত্তিক দল, কোনো ব্যক্তিকেন্দ্রিক দল না। এখানে ডক্টর শফিকুর রহমান ইজ নট এ ম্যাটার, উনি সম্মানিত আমির, উনি নির্বাচনে জয়ী হয়েছেন তিনি, কিন্তু আমরা কি, বাংলাদেশ জামাত ইসলাম কি বলে, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে করবে। আপনি যদি এই 5% হয়, আপনি এখন দেখেন যে আর কত আছে, 53 আর 51, 2%-এর ব্যবধান। কিন্তু যখনই ভোটের কথা আসলো, সে করলো কি 65 আর 25। এটা এই যে গল্পটা তৈরি করলো কি কারণে? হোয়াট ইজ দ্য পারসেপশন, হোয়াট ইজ দ্য মেসেজ ইউ ওয়ান্ট টু গিভ? প্রথম আলো কি মেসেজটা দিতে চায়, কি মনে হয় এই কথাটাই বললাম আপনাকে, কি কারণে দিতে চায়? যাতে বিএনপি যাক আর জামাত যাক। শোনেন ভাই, আমার ব্যক্তিগত ওপিনিয়ন না, বাংলাদেশ জামাত ইসলাম কি বিশ্বাস করে, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক, আল্লাহ যাকে যখন যেভাবে ইচ্ছা ক্ষমতায় পাঠাবেন এবং যাকে যেভাবে ইচ্ছা সম্মানিত করবেন। এটা হচ্ছে জামাত ইসলামের কথা। কারণ সংখ্যার দিক থেকে জামাত ইসলাম বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? দেখেন, আপনি বদরের যুদ্ধে 313 জন নিয়ে 1000-এর উপরে, শেষ করে দিই, 1000-এর উপরে, 1000 ছিল ওই পারে, এই পারে ছিল 313 জনকে জয়লাভ করাইছে। ওহুদের যুদ্ধে আপনি কি হয়ে গেছিলেন? পরাজিত হয়েছিলেন। কার জন্য পরাজিত হয়েছিলেন? খালেদ বিন ওয়ালিদের জন্য। সেই খালেদ বিন ওয়ালিদ ইসলামে এসে তাকে কি দেওয়া হলো উপাধি? আল্লাহর তরবারি, সোর্ড অফ আল্লাহ, তাই না? খালেদ বিন ওয়ালিদকে। এখানে তো আমরা ভোটে যাচ্ছি, সংখ্যায় যাচ্ছি, সেই জন্য আমরা বলতেছি ভোটে যাব। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করতে চায়, সে অবস্থা আল্লাহ তৈরি করবে। হাসিনাকে পতনের ব্যবস্থা আমরা 15 বছর জামাত বিএনপি কেউ পারিনি, আল্লাহ তৈরি করে দিছে বলে এই ছেলেগুলো আসছে এবং পতন হয়েছে। সো এই প্রথম আলোর আমি দেখালাম লুফল, তার নিজের এমপ্লয়ি দিয়ে এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য, যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়। কারণ তার এই প্রথম বয়ান হবে বিএনপি যাচ্ছে। আপনার কাছে আবার আসবো ডাক্তার সায়ন্ত, এই ব্যাপারে উনি অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো বিষয় বলেছেন। জরিপের ব্যাপারে ওনার দুইটা অপিনিয়ন, আয়ারের জরিপটাকে উনি গ্রহণ করেছেন, প্রথম আলোরটা গ্রহণ করেননি। আয়ারেরটাও গ্রহণ করিনি, বললাম ডিসকাশন করতে যে দেখালাম যে এটা হতে পারে না। জি, আর সংখ্যাটা কি? আপনার কি 13 কিভাবে? হোয়াট এ জোক। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ওকে, দেখেন, এটাই তো হওয়ার কথা, যে যেটুকু যে আমাদের পক্ষে যাবে সেটুকু উনি গ্রহণ করবেন, যেটুকু বিপক্ষে যাবে গ্রহণ করবেন না। প্রথম আলোর স্যাম্পল সাইজ 1342, 18 কোটি লোক, সুতরাং 1342 তো খুবই কম। 18 কোটি লোকের তুলনায় 4985 কি খুব বেশি? আইআরএর জরিপের স্যাম্পল সাইজ 4985। কিন্তু আমি, বিং এ পারসন অফ মেডিকেল সায়েন্স, আমাদের কিছু গবেষণা কাজ করতে হয়, ফলে এই বায়োস্ট্যাটিস্টিক্স, পাবলিক হেলথ, গবেষণার এই জরিপ, এগুলি আমাদের কিছু পড়াশোনা করতে হয়। সেইখান থেকে আমি জানি এই বিষয়ের এক্সপার্ট যারা, তারা বলেন যদি প্রপার স্যাম্পলিং হয় তাহলে 1000 স্যাম্পল দিয়ে আপনি টোটাল জনগোষ্ঠীর মনোভাব তুলে আনতে পারবেন। আর প্রপার স্যাম্পলিং যদি না হয় তাহলে 2 লক্ষ দিয়েও আনতে পারবেন না। ইটস এ মেথড, ইটস এ সায়েন্স। সুতরাং স্যাম্পল সাইজ নিয়ে এত বেশি বাড়াবাড়ি স্ট্যাটিস্টিশিয়ানরা করে না, গবেষকরা করে না, যারা এটা জানে তারা করে না। এবার আসেন আপনি আইআরআইয়ের জরিপে বিএনপি এবং আওয়ামী লীগকে কত শতাংশ লোক পছন্দ করে, সেটার জায়গায় জামায়াত ইসলাম 53, বিএনপি 51, এনসিপি 38, আর হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ 33 এবং আওয়ামী লীগ 25। কথাটা কি? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পছন্দ করেছে 25% লোক। কি হাস্যকর কথা। কিন্তু আবার ভোটের বেলায় যখন বলছে যে আপনি কোন দলকে ভোট দিবেন, তখন 30% বিএনপি, 26% জামাত ইসলাম। এইটা কিন্তু আবার আমার শাহরিয়ার ভাই বলবেন না, আমি ঠিক ওই কথাটাই বলেছি যে ভোট দেওয়ার প্রশ্নে আইআরআই এর রিপোর্টেও বলেছে জামায়াত ইসলাম 26% লোকের সমর্থন পেয়েছে, আর প্রথম আলোর রিপোর্টও 26%। এটা হেরফের হয় নাই। কিন্তু বিএনপিটা তখন 30 ছিল, সেটা 66 হয়েছে। হতে পারে আইআরআই এর জরিপের 2 মাস পরে, 1.5-2 মাস পরে প্রথম আলো। তাইলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই সময়ে কি বিএনপির জনপ্রিয়তা বেড়েছে? আপনি বিশ্বাস করেন? জনপ্রিয়তা বাড়তে পারে,
কারণ আইআরআই এর জরিপের আগে তো শাহজাহান চৌধুরীর ওই ফ্যাসিবাদী মনোভাব মানুষ দেখেনি যে জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা। কেউ তো বলেনি যে একজন থানা লেভেলের নেতা তাকে নাকি ওসিকে প্রোটোকল দিতে হবে সকালে জেনে তার কর্মসূচি কোথায়। পুলিশকে এই জামায়াত ইসলামের কথায় উঠতে হবে, বসতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তারের পরে নাকি তাদের নির্দেশ মতো মামলাও করতে হবে। এইরকম ফ্যাসিবাদী বক্তব্য তো জামায়াত এর আগে কোনো এই গুরুত্বপূর্ণ নেতা দেয়নি। সুতরাং জামাত তো আস্তে আস্তে এক্সপোজড হচ্ছে হোয়াট ইজ দেয়ার পলিটিক্স অ্যান্ড তারা ক্ষমতায় আসলে নারীর স্বাধীনতা কি হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিস্থিতি কি হবে, এদেশের ৭১-এর মর্যাদা কি হবে, এদেশের নাটক সিনেমার পরিস্থিতি কি হবে, এদেশের নৃত্যকলার কি হবে, এদেশের ভাস্কর্য শিল্পের কি হবে, এদেশের ইসলাম আসলে কোন ইসলাম হবে। তারা কি দাড়িপাল্লাকে হিন্দু সম্প্রদায়ের হাতে তুলে দিয়ে এই স্লোগান দেওয়াবে কি না যে দাড়িপাল্লাকে টাইনে তোলার জন্য হরিবোল বলতে হবে? সেটা তো জামায়াত আগে করেনি। সুতরাং জামায়াত ইসলাম তো আস্তে আস্তে আপনি কি বলতে চাচ্ছেন যে জামাত কি তার নীতি আদর্শ থেকে নির্বাচনে জেতার জন্য বিচ্যুত হয়ে যাচ্ছে, এরকম কোনো অভিযোগ আনতে যাচ্ছেন? আপনাকে একটা উদাহরণ দেই। আওয়ামী লীগ বাংলাদেশে ইন্ডিয়াপন্থী রাজনৈতিক দল। আচ্ছা, এটা শতসিদ্ধ এই প্রচারণা সবসময় আছে এবং মানুষ এটা বিশ্বাস করে এবং বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, যেহেতু আওয়ামী লীগ ইন্ডিয়াপন্থী এবং ইন্ডিয়া হিন্দুত্ববাদী রাষ্ট্র। এইটাও শতসিদ্ধ। সেই আওয়ামী লীগ একবার তাদেরকে সামহাও শেখ হাসিনাকে কেউ হয়তো পরামর্শ দিল বা উনি এই পরামর্শ খাইলো যে আমার এই তকমা থেকে বের হয়ে আসতে হবে, ক্ষমতায় যেতে হলে কি করতে হবে, তাহলে আমার হেজাব পড়তে হবে। সে হেজাব পরে জাতির সামনে আবির্ভূত হলো, পোস্টার দিয়ে দেশ ছেয়ে ফেললো হিজাবি শেখ হাসিনা। যে যেটা ধারণ করে না, আগেও করেনি পরেও করেনি, ইলেকশনের সময় করেছে, এটা মুনাফিকি। জামায়াত ইসলাম ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের স্লোগান নিয়ে রাজনীতি করে। তারা ফিল করলো ৭১-এ গণহত্যা এবং গণধর্ষণের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আমাকে আমারটা বলতে দেন, আপনি রিপ্লাই দিন। আমাকে আমার কথা বলতে দেন, আমাকে আমার কথা বলতে দেন, আপনি আপনার সময় বলবেন। বলছি জামায়াতের ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ আছে, সে অভিযোগ সত্য কি মিথ্যা সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু এই অভিযোগ আছে জামাত ইসলামের বিরুদ্ধে। ৭১-এর পর থেকে অভিযোগ আছে, জামাত অভিযুক্ত। তারা সত্যিকার দায়ী কিনা সেটা আদালতের বিষয়, সেটা বিচার্য বিষয়। কিন্তু আমি বলছি এটা হতে পারে আপনার মতো একজন ডাক্তার মানুষের কথা বলছেন। আপনি কি আমরা এই জায়গায় একটু থাকি, আমরা একজন খুনের লয়ার বলে তো বলতেছি। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার না এটা পুরনো ঘটনা না বলে আপনি এখনকার ভাই, আমি না আপনি না থামলে আমি থেমে যেতাম। যে আমি বলি উনি একজন লয়ার, একজন খুনের অভিযোগে যে অভিযুক্ত, দুর্নীতির অভিযোগে যে অভিযুক্ত, তাকে দুর্নীতিবাজ বা খুনি বলে না, তাকে বলে খুনের অভিযোগে অভিযুক্ত। আমি সে কথাটাই বলেছি। এটা হবে রে ভাই, তাহলে এটা বলতে পারবেন না। আরে ভাই, আমি বললাম আপনি খুনি, তাহলে খুনি হয়ে গেলেন। আমি একটু একজন আইনজীবী অভিযুক্ত মানে কি? আচ্ছা, আমরা ওই বিতর্কে না যাই। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, তার দলকে আপনি খুনি বলছেন, আপনি ক্রসফায়ার এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেছে বা অভিযুক্ত করছেন, আপনি গুমের দায়ে অভিযুক্ত করছেন। এটা অভিযোগ, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে এটা অভিযুক্ত, যখন প্রমাণ হবে তখন সাজা হবে। সুতরাং কি আপনারা আবার পিছন ফিরে রাজনীতিতে যাবেন? না, পিছন ফিরে না। আপনি তো আমি আমার কনক্লুশনটা টানতে দেন নাই। যে জামায়াত ইসলামের বিরুদ্ধে এই অভিযোগে তারা অভিযুক্ত এবং তারা ধর্মের অপব্যবহার করে, ধর্মের রাজনীতির নামে, এই কথাটা আমরা বলছি না, ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দল বলছে। আজকে তাদের সঙ্গে জোট হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাই জামায়াত ইসলামকে বলেছে তারা কাফের। আজকে যে হেফাজত ইসলাম তার নেতারা বলছে জামায়াত ইসলাম মুনাফিক এবং কাফের। এবং সেই ক্ষেত্রে আমি বলছি সেই দলটাকে এখন মনে হয়েছে তাদের ওই শেখ হাসিনার মতো ওই চরিত্র ধারণ করে যে আমাদের হিন্দু প্রার্থী দিতে হবে, আমাদের হিন্দুদের হাতে দাড়িপাল্লা দিয়ে বলাতে হবে যে হরিবোল বলে দাড়িপাল্লা টাইনে তোল।
সেই পর্যায়ে জামায়াত আচ্ছা গেছে তো। আচ্ছা এটা তো এখন আমরা আপনাকে শাহরিয়ার মানতে ভাইয়ের হবে। একটু কথা শুনি। শাহরিয়ার ভাই, আপনার কাছে এই আমার মনে হয় যে এটুকু আলোচনায় না গেলেও চলতো আমাদের, আমরা এখনকার প্রেক্ষাপটটাতে থাকছি। উনি যে কথাটা বলছিলেন, না না শুনেন, আগে আপনাকে বলি। আচ্ছা উনি যে কথাটা, আইনের পারসেপশনটাকে আগে শুনেন। আচ্ছা, জি, আইনের জি। পারসেপশন হচ্ছে যে, যেহেতু বললেন না পড়াশোনা করেতে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে, ইউ ক্যান নট ব্লেম এনিওয়ান আনটিল হি ইজ প্রুভেন গিলটি। আর উনি যেহেতু উনি তো অনেক মেরিটিয়াস ছাত্র, নাহলে তো ডাক্তার হতে পারতো না, উনি এটা জানেন। আমাদের পলিটিক্যাল ব্লেম খেলাটা বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে, কেন বললেন যে একজন অভিযুক্ত কখন বলা হয়? এফআইআর দিলে অভিযুক্ত হয় না, একজন যদি তার বিরুদ্ধে ইনকোয়ারি করে চার্জশিট দিতে হয়। আপনি 73 সালে বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারেননি। সো এই যে খেলাটা 71 নিয়ে, যখন আর কিছু থাকে না, 71 ট্যাবলেট, কি ট্যাবলেট? ধর্ষণের ট্যাবলেট। এই ট্যাবলেট আপাতত বন্ধ করেন, যখন কোনো কথা থাকবে না তখন এই ট্যাবলেটটা বন্ধ করেন। বাংলাদেশ জামাতে ইসলাম যে কথা সেই সময় বলছিল, 7 দফার কথা বলেন না কেন? যে ইন্ডিয়ার সাথে যে 7 দফার চুক্তি হয়েছিল শান্তভাবে, সেটার কথা বলবে না। যে এদেশের মিলিটারি থাকবে না, এদেশের কোনো সিভিল সার্ভেন্ট থাকবে না, এদেশের কোনো কিছু থাকবে না, সব ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে। 7 দফার চুক্তি করেনি তাজউদ্দিন আহমেদ আর নজরুল সাইন করছে না করেনি, সে কথা কিন্তু শান্তভাবে বলবে না। বাংলাদেশ জামাত ইসলাম এই দেশের যদি প্রকৃত স্বাধীনতা কেউ চেয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম চাইছে। এবার আর দ্বিতীয় কথা আসি, যে কথা বলতেছেন শান্ত ভাই, বাংলাদেশ জামাত ইসলাম ভোটের কথা বললেন। শোনেন, 81 সালে গেলাম কি জন্যে? যে আমার রেজিস্ট্রেশন দেওয়া হোক। বললো কিন্তু এখানে মেয়ে মানুষ কত, মহিলাদেরকে কত পার্সেন্ট তুমি ঢুকাতে হবে। অন্য ধর্মাবলম্বী, আমার কনস্টিটিউশন বলতেছে তোমাকে ইনক্লুসিভ করতে হবে, অন্য ধর্মাবলম্বীকে ঢুকাতে হবে। ঢুকালেন। এবার আর একটা জিনিস বলেন তো, আমি শেষ করে না, আমি কথা শোনেন, নারীর প্রশ্নে দিয়ে আগে কথা শোনেন, এখানে ক্লিয়ার করতে হবে। আর আমার কথা শেষ করে তারপর আপনার কথা তো বললাম না। কমিশন ধর্মের বিষয়ে কোনো, আরে ধর্মের বিষয়ে বলছে আপনাকে অন্য ধর্মাবলম্বী থেকে ঢুকাতে হবে রে ভাই। আমি করে আসছি, আপনি জানেন আমি মামলা করে আসছি। আচ্ছা এবার তারপর বলেন, মিজান মানে কি? আখেরায় যে আমার ভাই তো খুব বললো যে ইসলাম নিয়ে আমরা রাজনীতি করি। শোনেন, হাসরের ময়দানে আপনার একমাত্র থাকবে মিজান, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। জি, কোনো ধানের শীষ থাকবে না, লাঙ্গলও থাকবে না। আর যে 71 সাল নিয়ে বললেন না বিচার করবেন জামাত ইসলামের, বিচার করলে প্রথম বিচার করতে হবে বিএনপির। কারণ কি জানেন? যে জাদু মিয়া স্বাধীনতার বিরোধিতা করছে, সেই মৌলানা ভাসানী মরে যাওয়ার পর যে জাদু মিয়া যে ধানের শীষ, সেই ধানের শীষের প্রতীকী তো বিএনপির। তো যদি মানবাধিকার জন্য যদি বিচার করতে হয়, জাদু মিয়া, আবার শোনেন, জাদু মিয়া হচ্ছে 5 বছর জেল খাটা আসামি মানবাধিকার লঙ্ঘনের দায়ে। তার মার্কা নিয়ে আপনারা তো বড় বড় কথা বলা সাজে না। মানুষের কথা বলি, শোনেন, একটা লোক তাকে দাড়িপাল্লা দিছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কি দাড়িপাল্লাটা মানে কি? জাস্টিস কি সব ধর্মে আলাদা? না, ন্যায় বিচার সবার জন্য এক। আমরা কি চাচ্ছি? ইনসাফ মানে কি? ন্যায় বিচার আপনার জন্য যেটা ভাইয়ের জন্য এটা আমার জন্য। ভাই ইন্টারপ্রিটেশন দিচ্ছে তা না। জামাতে ইসলামের জন্য ন্যায় বিচার আলাদা, আর সবার জন্য একরকম। কিরকম? জামাতে ইসলাম যেহেতু ইসলামের কথা বলে, জামাতে ইসলামকে কখনো প্রথম দিন থেকে বলছে যে ইসলাম, ওই যে শেখ হাসিনার কথা বললেন, শেখ হাসিনা তো সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সরায় ফেললো। শেখ হাসিনা ইসলামী ধর্ম সরায় ফেলে দিল। আর বাংলাদেশ জামাতে ইসলামের সমস্ত নেতারা হাসি মুখে ফাঁসির গলায় দড়ি ঝুলালো। কি জন্যে? এই ইসলাম কায়েমের জন্যে। আমরা টুপি পরি, সবসময় টুপি পরে, যে টুপি পরে সে সবসময় পরে, ইলেকশনের আগে পরে না। যে নামাজ পড়ে রাস্তায় জামাতে ইসলামে, তারা নামাজ পড়ে, ইলেকশনের আগে নামাজ পড়ে না। আর একটা জিনিস বলি, শান্ত ভাইদেরকে বুঝতে হবে যে আজকে ভারতে আধিপত্যবাদকে যদি রক্ষা করতে চান, ঐক্য নষ্ট করেন না। ঐক্য 71 সালের কথা বলে ঐক্য নষ্ট করেন, যেটা জিয়াউর রহমান বুঝে আপনি কনসিলিয়েশন করলেন। আপনি ভাসানী, ন্যাপ আর মুসলিম লীগ দিয়ে শাহজিজ কত বছর জেল খাচ্ছে? 2 বছর জেল খাচ্ছে, আপনার প্রথম প্রধানমন্ত্রী। আপনি কিভাবে এই সব কথা বলেন 71-এর কথা? আপনি কি জিয়াউর রহমানের চেয়ে কি আমার শান্ত ভাই ভালোবাসা বিএনপির প্রতি বেশি হয়ে গেল? সময় হাতে না, আমি এই প্রশ্নটা আপনাকে মনে করে যেটা বলছেন না আপনারা আপনাদের নীতি আদর্শ থেকে নির্বাচনে জেতার জন্য জামাতে ইসলাম কি তার নীতি আদর্শ থেকে সরে যাচ্ছে কিনা? সূরা আল ইমরানের কথা বলে দিছি। আমরা কি বিশ্বাস করি? সংখ্যায় বিশ্বাস করি না, ভোটে যদি আল্লাহ দিবে। শোনেন, জামাত ইসলাম সারা জীবন 3 নম্বর দল ছিল, 2 নম্বর দল বানালো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ শেখ হাসিনা যদি তার এই এমপি টেমপি নেই, দেখেন কেন বললাম তখন প্রথম আলোর কথা, প্রথম আলো দেখেন 7.2% আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এখানে আসতে পারে না। আপনি টক শোতে নিয়ে আসতেছেন -4 তত্ত্ব, তৃতীয় ছিল না, চতুর্থ ছিল না। 1 মিনিট আমরা সময় নাই, 1 মিনিটের মধ্যে আপনি বলে দিই আপনাকে যে
আপনারা টকশোতে এখন প্রশ্ন নিয়ে আসতেছেন -4, জয়কে আপনারা কি করতে চাচ্ছে, এই প্রাসঙ্গিক করতে চাচ্ছে। আওয়ামী লীগ যেখানে প্রাসঙ্গিক না, সেখানে এই কথাগুলো অবান্তর। আর যে ভাই বললেন না 4, এই 4কে নিয়ে 91 সালে ক্ষমতার মুখ দেখছেন, নাহলে ক্ষমতার মুখ দেখা লাগতো না। আপনার ক্ষমতার মুখ দেখা লাগতো না। 2001 সালে ক্ষমতার মুখ দেখা, এই অকৃতজ্ঞতা করেন না। কারণ দেশনেত্রী অকৃতজ্ঞ না, দেশনেত্রী সমস্ত সময় বলে জামাতকে দেখে রাখতে হবে, জামাত ইসলামের প্রতি সব সময় সে যে মানে যে না, সেজন্য সে দেশনেত্রী হয়েছে। সে কিন্তু বিএনপির না, সে বিএনপি জামাত সবার উপরে। শান্ত ভাইদেরকে ওই জায়গায় যেতে হবে। আপনার শেষ 1 মিনিট শান্ত ভাই, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। জামায়াত ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে, বিএনপিও বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে। জামায়াত ইসলাম 1947-এ পাকিস্তান হওয়ার বিরোধিতা করেছে, 71 সালে বাংলাদেশ হওয়ার বিরোধিতা করেছে, কিন্তু পরে আবার নাকে খত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনেই বাংলাদেশের রাজনীতি করবার অধিকার নিয়েছে, যে হ্যাঁ এই দেশ মেনে নিলাম। সুতরাং এখন জামায়াত বিএনপি বা কোন দল ওইটা বিভেদ আসতো না, যদি জামায়াত ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতো, যদি তারা অন্য দলকে কটাক্ষ না করত, যদি তারা নিজেরা বিভেদ উস্কে না দিত। বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যুগপৎ আন্দোলন, যুগপৎ সব কিছুতে কর্মসূচি, সেইখান থেকে বিভেদ তৈরির বীজটা বপন করেছে প্রথম জামায়াত ইসলামের সেক্রেটারি ডাক্তার শফিকুর রহমান। তিনি, আমি বলে দেই, সেক্রেটারি ছিলেন না, আমির সরি, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সেপ্টেম্বর মাসে প্রকাশ্য বৈঠকে বলছেন যে একটি দল ভিক্ষুকের থালা থেকে হাট বাজার সব দখল করে নিয়েছে, চাঁদাবাজি করছে, তাহলে নির্বাচন জিকির করে কোনো লাভ হবে? নির্বাচন দিয়ে কি করবে? তারা তো 80% দখল করে নিয়েছে। এই যে অভিযোগ একটা প্রকাশ্যে একটা মিত্র, দীর্ঘদিনের মিত্র একটা দলের বিরুদ্ধে প্রকাশ্য বক্তৃতায় করা, এইটা ওনার ভুল হয়েছে। উনি যদি মনে করে যে বিএনপির বিরুদ্ধে এরকম কোনাদের অবজারভেশন আসে, সেটা দল হিসেবে বিএনপিকেও জানাতে পারতো। তো উনি যখন এইটা বলবেন বিএনপির সম্পর্কে, বিএনপি নির্বাচনের আগ পর্যন্ত এই পাল্টাপাল্টি চলতে থাকবে, তাহলে কি হলো? বা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজকে যে ঐক্যের কথা, শাহরিয়ার ভাই বা যারাই যখনই জামাতের 71 নিয়ে প্রশ্ন তোলায়, তখন বর্তমানে থাকতে চান এবং ঐক্যের কথা বলেন। এই জামায়াত ইসলাম গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দীর্ঘদিন ধরে একই সঙ্গে নিপীড়িত জামাত এবং বিএনপি, এই দুইটা দলের মধ্যে ঐক্যের ফাটলের মতো বক্তব্য বয়ান প্রথম কে দিল? জামায়াত ইসলামের আমির দিয়েছে। তার পাল্টা বক্তব্যে বিএনপির মহাসচিব আবার জামাতের নাম উল্লেখ না করে আবার বক্তব্য দিয়েছেন, বাড়তে বাড়তে আজকের এই পর্যায়ে আসছে। সুতরাং এই বিভাজনের আমরা আশা করব বিএনপি এবং জামাতের এই যে ঐক্য থাকতে হবে, না ঐক্য বলেন মুখে, আর অন্তরে অন্য কথা। আপনি কেন এটা বললেন? আপনি তাহলে ওইটা নিন্দা করেন যে আপনার আমির প্রথম এই কথা কেন বলল? আমি আপনাকে একদম কাগজ কলমে বলে দিচ্ছি, আমার আমির এই ধরনের কথা বলেনি। বলছেন? আচ্ছা, যদি বলে থাকে, আচ্ছা আমরা আগাতে পারছি না, আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির, ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।